ঘুমিয়ে বিকালটা পার করে দিল জেফরি। সন্ধ্যার পর বের হলো বাইরে। হাঁটতে হাঁটতে চলে এলো আশোক রায়ের বাড়ির সামনে। আকপাড়া কলেজিয়েট স্কুলের বেঞ্চিতে বসলো, আশোক রায়ের বাড়ির দিকে মুখ করে। বাড়ির সামনের চত্বরটা লাইটের তীব্র আলোয় আলোকিত হয়ে আছে। গ্যারেজের ভেতরেও লাইট জ্বলছে। হঠাৎ রাস্তায় গাড়ির শব্দ পাওয়া গেল। একটি প্রাইভেট কার দ্রুত এগিয়ে আসছে পশ্চিম দিকের রাস্তা ধরে। আশোক রায়ের বাড়ির চত্বরে এসে দাঁড়িয়ে গেল গাড়িটা। ড্রাইভার নেমে এসে পেছনের দরজা খুলে দিল। নেমে এলো সুদর্শন এক যুবক। বয়সটা 20 থেকে 22-এর মধ্যে। চেহারাটা বেশ মায়াবী। চোখ দুটো কাশ্মীরিদের মতো নীল, লম্বাটে মুখ, মাথার চুলগুলো পেছনের দিকে আঁচড়ানো। যুবককে দেখে চমকে উঠল জেফরি। আত্মাটা লাফাতে শুরু করলো উত্তেজনায়। কে এই যুবক? কাশ্মীরিদের মতো নীল কেন তার চোখ? মোহাম্মদ নয় তো সে? দ্রুত পায়ে আশোক রায়ের বাড়ির ভেতর প্রবেশ করলো যুবক। জেফরি উত্তেজনায় টকবক করতে করতে উঠে পড়ল বেঞ্চি থেকে। যুবকটির গাড়িটা চত্বরেই দাঁড়িয়ে আছে। ড্রাইভার বসে আছে ভেতরে। তার সঙ্গে খাতির করতে হবে, জানার চেষ্টা করতে হবে কে এই যুবক। হাঁটতে হাঁটতে গাড়ির পাশে এসে দাঁড়ালো জেফরি। তাকে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকালো ড্রাইভার, কিন্তু বের হলো না গাড়ি থেকে। কানে হেডফোন লাগিয়ে গান শুনছে সে। কিছুক্ষণের মধ্যে নিচে নামবে বলে মনে হয় না। তবুও কিছুক্ষণ অপেক্ষা করলো জেফরি। এরপর টোকা দিল গাড়ির দরজায়। ঝট করে তাকালো ড্রাইভার। চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। মাথা ঝাঁকিয়ে প্রশ্নবোধক ইশারা করলো সে। জেফরি নামতে ইশারা করলো তাকে। স্পষ্ট বিরক্তি নিয়ে নেমে এলো ড্রাইভার। কান থেকে হেডফোন খুলে দাঁড়ালো জেফরির সামনে। জেফরি মুচকি হাসল, হাত বাড়িয়ে করমর্দন করলো তার সাথে। কিন্তু ড্রাইভার কেমন যেন আড়ষ্ট হয়ে আছে, জেফরিকে পাত্তা দিচ্ছে না। দাদা, খুব চেনা চেনা লাগছে আপনাকে। কোথাও হয়তো দেখা হয়েছিল আমাদের। আপনার নামটা বলবেন একটু? আকবারিয়ে কথা বলল জেফরি। আপনাকে তো আমার চেনা চেনা লাগছে না, ঝট করে উত্তর দিল ড্রাইভার। মুখে বিরক্তি ফুটিয়ে তাকিয়ে থাকলো জেফরির দিকে। হঠাৎ করে আশোক রায়ের বাড়ির গ্যারেজ থেকে ড্রাইভারকে ডেকে পাঠালো দারোয়ান। কমলদা, ভেতরে এসে বসো। দারোয়ানের ডাক শুনে গ্যারেজের ভেতরে চলে গেল ড্রাইভার। জেফরি ফিরে এলো স্কুল মাঠে। আশোক রায়ের বাড়ির দিকে মুখ করে বসে পড়ল বেঞ্চিতে। ধীরে ধীরে রাত বাড়ল। ঘণ্টাখানিক পর গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে ড্রাইভার কোথাও যেন চলে গেল। কিন্তু সুদর্শন যুবক আর বের হলো না বাড়ি থেকে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই হতেই উঠে পড়ল জেফরি। আর বসে থাকার কোনো মানে নেই। যুবক হয়তো আশোক রায়ের বাড়িতেই রাতটা কাটাবে। রেস্টুরেন্ট থেকে রাতের খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে এলো জেফরি। দূরবীনটা চোখে লাগিয়ে তাকালো আশোক রায়ের বাড়ির দিকে। অনেকক্ষণ চোখ রেখেও কারও দেখা পাওয়া গেল। 12টা বাজতেই দূরবীন রেখে শুয়ে পড়ল সে। চমৎকার ঘুম হলো রাতে। চোখে ঘুমের চাপ ছিল বলে ফজর পরে আবারও ঘুমাতে হলো। 10টার দিকে উঠে গোসল করে নিল জেফরি। তারপর নেমে এলো রেস্টুরেন্টে। নাস্তা সেরে চলে এলো আশোক রায়ের বাড়ির কাছাকাছি। দূর থেকে দেখতে পেল বিহোশ আর রিদিম বাড়ির চত্বরে ক্রিকেট খেলছে। ওদের হাতে চকলেট তুলে দিল জেফরি। বলল, কাল রাতে তোমাদের বাসায় মেহমান এসেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কেমন করে? রিদিম প্রশ্ন করলো জেফরিকে। আমি জানি, কাল তাকে তোমাদের বাসায় ঢুকতে দেখেছি। কে সে? কি হয় তোমাদের? আপনার এটা জানার কি দরকার? বিহোশ প্রশ্ন করলো এবার। দরকার আছে, বলো, নাম কি তার? ওই কি অসীম? বলবো না বলে দৌড় দিল রিদিম রায়। তার দেখা দেখি বিহোশ রায়ও দৌড় দিল। এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল জেফরি। কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এলো রুমে। পুলিশি ইউনিফর্মটা পরে বেরিয়ে পড়ল রাস্তায়। দীপ মুখোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে উঠে বসলো সেন্ডিতে।
সিএনজি ড্রাইভার কার উপর ক্ষেপে আছে কে জানে। সিএনজিটাকে পাগলা ঘোরার মতো ছোটাতে শুরু করলো সে। ভয়ে জেফরির আত্মাটা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। চিৎকার দিয়ে তাকে গতি কমাতে বলল, কিন্তু ড্রাইভার তাকে পাত্তাই দিল না। উল্টো হলুদ দাঁত বের করে হাসতে হাসতে বলল, ভয় পাবেন না দাদা, গতির ঝড় না তুললে আমি আবার পথ ভুলে যাই। পথ ফুরিয়ে এলো। দীপ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো সিএনজি। সেখানে মানুষের বিরাট জটলা। সারি বেঁধে চেয়ারে বসে আছে কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? দীপ মুখোপাধ্যায়ের কিছু হয়ে যায়নি তো? সিএনজি থেকে নেমে এলো জেফরি, এগিয়ে এলো জটলার দিকে। পুলিশ ইউনিফর্ম দেখে তার দিকে তাকালো কয়েকজন। জেফরি তাদের উদ্দেশ্য করে বলল, ব্যাপার কি? এত মানুষ কেন এখানে? দীপ মুখোপাধ্যায় মারা গেছেন, উত্তর দিল একজন। তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে এক্ষুনি। কথাটা শুনে জেফরি এমন অবাক হলো যে অনেকক্ষণ পর্যন্ত কোনো কিছু বলতেই পারল না। কখন, কেমন করে, কি হলো? কাল রাতে বুকে ব্যথা উঠেছিল হঠাৎ, তারপরেই সব শেষ হয়ে গেল। ও, বড় ভালো মানুষ ছিলেন তিনি। কালই তার সাথে আমার কথা হয়েছিল, অথচ আজ তিনি নেই। খারাপ লাগছে, বড় খারাপ লাগছে। দীপ মুখোপাধ্যায়ের শবদেহ রাখা হয়েছে বাড়ির ভেতরের চত্বর। লোকজন এক নজর তাকে দেখার জন্য ভিড় করছে। জেফরি তাকে এক নজর দেখে বেরিয়ে এলো বাইরে। মনটা ভেঙে গেছে। মোহাম্মদের নাগাল পাওয়ার গুরুত্বপূর্ণ সূত্রটা ছিল তার হাতে, সেটা আর পাওয়া যাবে না। তবু আল্লাহর কাছে শুকরিয়া যে তার কাছ থেকে রবি হরণ শর্মার নামটা জানা গিয়েছিল। এখন তার ব্যাপারে খোঁজ খবর করতে হবে, জানতে হবে কোথায় আছেন তিনি। হোটেল রুমে ফিরে এলো জেফরি। দূরবীনটা চোখে লাগিয়ে তাকালো আশোক রায়ের বাড়ির উপর। বারান্দাটা স্পষ্ট দেখা যাচ্ছে। রিদিম রায়কে দেখা গেল সেখানে একটা ফুটবল নিয়ে একা একা খেলছে। একটু পর দেখা গেল তার মাকে। রিদিমের হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল। এরপর প্রায় 10 মিনিট কেটে গেল, আর কাউকেই দেখা গেল না। দূরবীন নামিয়ে নিতে যাচ্ছিল জেফরি, হঠাৎ দেখা গেল সেই যুবক, গতকাল যাকে ঢুকতে দেখেছিল এ বাড়িতে। কে এই যুবক? কাশ্মীরিদের মতো নীল কেন তার চোখ? এত মায়াবী কেন তার চেহারা? মোহাম্মদ নয় তো সে? তার পরিচয়টা জানতেই হবে। যুবক বারান্দায় দুটো চক্কর দিয়ে ফিরে গেল রুমের ভেতর। এরপর আর দেখা গেল না তাকে। 20-25 মিনিট অপেক্ষা করে দূরবীন নামিয়ে নিল জেফরি। দ্রুত পুলিশি ইউনিফর্ম পরে নিচে চলে এলো। হাঁটতে শুরু করলো আশোক রায়ের বাড়ির দিকে। আশোক রায়ের বাড়ির গ্যারেজে প্রাইভেট কারটা এখনো আছে। গেটের সামনে চেয়ারে বসে আছে দারোয়ান, ঠোঁট লাল করে পান খাচ্ছে। লোকটার সঙ্গে আগেও কথা হয়েছে জেফরি, আজ আবার কথা বলতে হবে। গেটের সামনে গিয়ে দারোয়ানকে বাইরে আসতে ইশারা করলো জেফরি। পানের বোটার আগ থেকে চুন মুখে নিতে নিতে বাইরে এলো দারোয়ান। রাস্তার একপাশে পানের পিক ফেলে দাঁড়ালো জেফরির সামনে। কি পুলিশ ভাই, আজ আবার কার সঙ্গে কথা বলবেন? আপনার সঙ্গে, পুলিশের ঢং প্রকাশ করে উত্তর দিল জেফরি। একটু আগেই তো একদল পুলিশ এসে কথা বলে গেল আমাদের সঙ্গে, তারা নাকি এক্ষুনি আবার আসবে। এর মধ্যে আবার আপনি এসেছেন, তো বলুন কি বলতে চান? মনে মনে ভয় পেয়ে গেল জেফরি। হঠাৎ এক্ষুনি আবার সত্যিকারের পুলিশ চলে এলে সব উলটপালট হয়ে যাবে। দ্রুত কথা শেষ করে কেটে পড়তে হবে। কাল রাতে 20-22 বছরের একজন যুবক এসেছে তাপস রায়ের বাসায়। কে এসে? কার কথা বলছেন? কাল তো কতজনই এসেছে এখানে। তাপসদার মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পেঁচাবেন না, যা জানতে চেয়েছি বলে ফেলুন। প্রাইভেট কার নিয়ে যে এসেছিল তার পরিচয়টা জানা দরকার। উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে যাচ্ছিল দারোয়ান, তার আগেই গার্ড রুমের টেলিফোনটা বেজে উঠল। দৌড়ে গার্ড রুমে চলে গেল সে। হঠাৎ তখন পুলিশের জিপ হুইসেল বেজে এলো রাস্তা থেকে। প্রায় সঙ্গে সঙ্গে একটি পুলিশের জিপ হাজির হলো আশোক রায়ের বাড়ির সামনের চত্বরে। দেখেই জেফরির চান্দি গরম হয়ে গেল ভয়ে। পুলিশের জিপ থেকে কেউ নেমে আসার আগেই দ্রুত কেটে পড়ল সে। হাঁটতে হাঁটতে চলে এলো হোটেল রুম। এখন ভাবনা একটাই, রবি হরণ শর্মাকে খুঁজে বের করতে হবে।
রাটা গ্রুপের ঠিকানা পাওয়া গেলে তাকেও পাওয়া যাবে। সুতরাং রাটা গ্রুপের ঠিকানা খুঁজে পাওয়াটাই জরুরি। ল্যাপটপটা ওপেন করলো জেফরি। সার্চ করে গিয়ে রাটা গ্রুপ লিখে সার্চ করতে শুরু করল। 15-20 সেকেন্ডের মাথায় অনেকগুলো বিজনেস গ্রুপের তথ্য ভেসে উঠল চোখের সামনে। দ্বিতীয় সারিতে পাওয়া গেল রাটা গ্রুপের ঠিকানা, রাটা টাওয়ার, 334-1 বাউয়ানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যেতে হবে। বাউয়ানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা দিল্লি শহরের একেবারে শেষ প্রান্তে, শহরের বাইরে। ট্যাক্সি ছাড়া যাওয়া যাবে না। একটা ট্যাক্সি থেকে ডেকে উঠে পড়ল জেফরি। প্রায় 2 ঘন্টা লেগে গেল পৌঁছতে। ট্যাক্সি থেকে নেমে সামনে তাকাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাটা টাওয়ারটা দেখতে পেন। টাওয়ারের সামনে বিশাল চত্বর, গাড়ি পার্কিং, সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে। তাদের একজনের কাছে গিয়ে নিজের পরিচয় দিল জেফরি। সে তাকে নিয়ে গেল অফিসার গোচের একজনের কাছে। জেফরির আইডি কার্ড উল্টে পাল্টে দেখতে দেখতে তিনি বললেন, আপনি যা চাইছেন চাইলেই সেটা করতে পারবেন। চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে হলে আপনাকে প্রোটোকল মেনটেন করে আসতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে চিঠি দেবেন। স্যার তাদেরকে সময় জানাবেন, সে অনুযায়ী তারা স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। তা না করে হুট করে আপনার মতো সাধারণ একজন পুলিশ কর্মকর্তা স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসবেন আর স্যার আপনাকে সময় দিবেন, এটা কখনোই সম্ভব না। আপনার জায়গায় যদি পুলিশ কমিশনারও আসেন, স্যার তাকেও সময় দেবেন না। বুঝতে পেরেছেন? জেফরি আশাহত হল, মনটা বেশ খারাপ হয়ে গেল। তাহলে রবি হরণ শর্মার নাগাল পাওয়ার উপায় কি? তার নাগাল তো পেতেই হবে, নইলে মোহাম্মদের খোঁজ পাওয়া যাবে না। জি দাদা, বুঝেছি। তাহলে প্রোটোকল মেনটেন করেই আসবো আমরা। মন খারাপ করে রাটা টাওয়ার থেকে বেরিয়ে এলো জেফরি। এলোমেলো হাঁটতে থাকলো ফুটপাত ধরে। রবি হরণ শর্মার নাগাল পাওয়ার উপায় নিয়ে ভাবছে সে। অফিসে এসে তার নাগাল পাওয়া যাবে না, তার বাসার ঠিকানা পেতে হবে। সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। দীপ মুখোপাধ্যায়ের কথা মনে পড়ল জেফরি। তিনি বলেছিলেন, রবি হরণ শর্মা মুহাম্মদকে আশোক রায়ের চোখে আড়াল করার জন্য দিল্লি ছেড়ে চলে গেছে। কথাটা তাহলে সত্য নয়। তিনি যেহেতু দিল্লিতেই আছেন, সুতরাং পরিবার নিয়ে এই শহরেই হয়তো বসবাস করছেন, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটাই জানতে হবে। হঠাৎ দাঁড়িয়ে গেল জেফরি। রাটা টাওয়ারটা এখনো দেখা যাচ্ছে। আবার টাওয়ারের দিকে হাঁটতে শুরু করলো সে। আবার দেখা করলো সেই অফিসারের সঙ্গে। বলল, রবি হরণ শর্মা থাকেন কোথায়? তার বাসার ঠিকানাটা দরকার। অফিসার তার বিশাল গোফে তা দিতে দিতে তাকালো জেফরির দিকে। মনে হলো তার প্রশ্ন শুনে খুব অবাক হয়েছে সে। স্যার কোথায় থাকেন আমার জানা নেই। শুধু আমি কেন, রাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোনো কর্মচারী বা কর্মকর্তা এটা জানে না। তবে একজন জানতে পারে, কিন্তু প্রায়ই আমি তার নাম ভুলে যাই। অফিসারের কথা শুনে মুখ তুলে তাকালো জেফরি। বড় শেয়ানা লোক, তার ইঙ্গিতটা ধরতে পেরেছে সে। নিশ্চয়ই কিছু রুপি আপনার হাতে তুলে দিলে তার নামটা আপনার মনে হবে, তাই না? ঠিক ধরেছেন। পকেট থেকে 5,000 রুপির নোট বের করলো জেফরি, তুলে দিল অফিসারের হাতে। এবার নামটা বলুন। তপু বর্মন, চেয়ারম্যান স্যারের পাইলট। কোথায় পাবো তাকে? কোথায় পাবেন সেটা তো ভুলে গেছি, দেখি মনে করতে পারি কিনা। দুষ্টু হাসি দেখা গেল অফিসারের ঠোঁটে। যা বোঝার বুঝে গেল জেফরি। আরও কিছু রুপি চাই সে। অগত্যা আবার পকেটে হাত দিতে হলো। 1,000 রুপির 2টো নোট পেয়ে আবার মুখ খুলল অফিসার। এই টাওয়ারের পেছনে গেলেই দেখতে পাবেন একটা হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশেই তার অফিস, অফিসেই পাবেন তাকে। অফিসারকে ধন্যবাদ দিয়ে হেলিপ্যাডের গেটে এলো জেফরি। গেটটা লক করা। হেলিপ্যাডের ঠিক মাঝখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। দূরে হেলিপ্যাডের শেষ প্রান্তে একটা রুম দেখা যাচ্ছে। সেটাই হয়তো তপু বর্মনের অফিস। কোথাও কোনো লোকজন দেখা যাচ্ছে না। গেটে আওয়াজ দিল জেফরি, কেউ আছেন? গেটটা একটু খুলবেন? অনেকক্ষণ পর সিকিউরিটির পোশাক পরা একজন উদয় হলো সেখানে।
তার কাছে তপু বর্মনের খোঁজ জানতে চাইল জেফরি। সে জানালো তপু বর্মন বাইরে, দেরি হবে আসতে। তপু বর্মনের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। কিছু সময় এদিক সেদিক কাটিয়ে আসা যায়। কাছে একটা রেস্টুরেন্ট আছে, পেটটা চুচু করছে, হালকা নাস্তা করে নেওয়া যায় এই ফাঁকে। হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে এলো জেফরি। গার্লিক নান আর শিকের অর্ডার দিয়ে সামনের দিকে একটা টেবিলে বসল। তার পাশের টেবিলে যুবক বয়সী একজন বসে বসে গুগ্রাসে কাচ্চি গিলছে। মনে হচ্ছে চরম খিদে পেয়েছে তার। বড় বড় লোকমা দিচ্ছে। তার খাওয়া দেখে হাসলো জেফরি। ওয়েটার নান আর শিক নিয়ে গেল জেফরি টেবিলে। হাত ধুয়ে দ্রুত খেয়ে দিয়ে আবার হেলিপ্যাডের কাছাকাছি এলো জেফরি। দেখতে পেল হেলিপ্যাডের মাঝখানে হেলিকপ্টারটা জীবন্ত হয়ে উঠেছে। দেখতে দেখতে খাড়া উপরের দিকে উঠতে শুরু করলো সেটা। এত কাছে এসেও তপু বর্মনের দেখা পাওয়া গেল না। আশাহত হয়ে হেলিকপ্টারের দিকে তাকিয়ে থাকলো জেফরি। রাটা টাওয়ার থেকে হোটেল রুমে ফিরে দূরবীন নিয়ে বসলো জেফরি। আশোক রায়ের বাড়ির উপর চোখ রেখে বসে থাকলো অনেকক্ষণ। বিহস রায়কে দেখা গেল বারান্দায়, সামনের রাস্তায় চোখ রেখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভেতরে চলে গেল সে। তার মা বেরিয়ে এলো একবার, কাপড় নেড়ে দিল রশিতে, কিন্তু ওই যুবকের কোনো খোঁজ নেই। তাকে একবারও দেখা গেল না।